আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আরও একটি বোর্ড কোয়েশ্চেন নিয়ে এখন আলোচনা করব। দেখো, এখন যে বোর্ড কোয়েশ্চেনটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2 এর সিলেট বোর্ড 23 কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ? কারণ হচ্ছে আপনি যে কোনো কলেজে বলেন, যে কোনো কলেজ বলেন বাংলাদেশের ম্যাক্সিমাম কলেজেই দেখবেন কোনো একটা সময় এই কোশ্চেনটা আপনাদের দিয়ে দিছে। এই জন্য একটু ভালো করে বুঝেন, একটু মনোযোগ দিয়ে বুঝেন। কোশ্চেনটা কিন্তু বারবার রিপিট হয়, ইভেন এমনও দেখা যাবে যে তোমাদের বোর্ড পরীক্ষায়ও কিন্তু কোশ্চেনটা চলে আসছে। তো এবার দেখো, আমরা হচ্ছে সিলেট বোর্ড 23 যে কোশ্চেনটা দেওয়া আছে তার আমরা উদ্দীপকটা একটু দেখে নিই যে আসলে এখানে কি বলছে। মানে উদ্দীপকটা একটু উগান্ডা টাইপের, এই জন্যই কোশ্চেনটা বেশি ইম্পর্টেন্ট। দেখবে যে ম্যাক্সিমাম কলেজেই কিন্তু এই কোশ্চেনটা বারবার রিপিট হয়। দেখো 19 কোশ্চেনটা আমরা যদি একটু দেখি, মোবাইল ফোনের ক্ষেত্রে ব্যবহৃত স্ট্যান্ডার্ডগুলো হলো। এখানে আমরা জানি এই পর্যন্ত বর্তমানে মোবাইল ফোনের প্রজন্ম আছে হচ্ছে 5টা, মানে পঞ্চম প্রজন্ম পর্যন্ত মোবাইল ফোনগুলো পুরো বিশ্বে এখনও আবিষ্কৃত হয়েছে। যদিও বাংলাদেশে 4G পর্যন্ত এসে থেমে গেছে, 5G এখনও ওইভাবে আর কি অ্যাভেলেবেল না। তাহলে দেখো, এই যে আমাদের পঞ্চম প্রজন্ম পর্যন্ত মোবাইল ফোন আছে, এইখানে ওই মোবাইল ফোনগুলো কোন প্রজন্মে কোন বিষয়ে এক্সপার্ট ছিল, কি কি কাজ করতো, সেটার কিছু স্ট্যান্ডার্ড বিষয় এখানে রাখা আছে। এগুলো থেকে আমাদের খুঁজে বের করতে হবে কোন বিষয়টা কোন প্রজন্মের মোবাইল ফোন ছিল, তারপরে মূলত আমরা কোশ্চেনটা সমাধান করতে পারবো। 1 নম্বর দেখো, ইউএমটিএস, এটার ফুল মিনিং হচ্ছে ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম। তাহলে এই যে আমাদের স্ট্যান্ডার্ডটা, এটা কোন প্রজন্মে ছিল সেটা নিয়ে আমরা আলোচনা করব। তারপরে দেখো এলটিই, লং টার্ম ইভ্যুলেশন। ভাইয়া এইবার দেখেন, আমি যদি বলি ইউএমটিএস, এটা হচ্ছে থার্ড জেনারেশন 3G, থার্ড জেনারেশন এই প্রজন্মের মানে তৃতীয় প্রজন্মের মোবাইলের ক্ষেত্রে ইউএমটিএস ইউজ করা হইতো। আর 2 নম্বর যেটা বলছে এলটিই অর্থাৎ লং টার্ম ইভ্যুলেশন, এটা তুমি কিন্তু অবশ্যই জানো, এটা ফোর্থ জেনারেশন বা 4G এর ক্ষেত্রে এটা ব্যবহার করা হইতো, মানে এই স্ট্যান্ডার্ডটা ব্যবহৃত হইতো বা এই স্ট্যান্ডার্ড হিসেবে কাজ করতো। 3 নম্বর যেটা পয়েন্ট, মিমো অর্থাৎ মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা হচ্ছে পঞ্চম জেনারেশন বা 5G, ফিফথ জেনারেশন যে মোবাইল ফোনগুলো ছিল সেখানে কিন্তু এই যে আমাদের বিষয়টা নিয়ে আলোচনা করা হতো। তাহলে ভাই দেখেন, আমি কিন্তু সবগুলো আইডেন্টিফাই করে ফেলছি। সেটা হচ্ছে ইউএমটিএস হচ্ছে 3G অর্থাৎ থার্ড জেনারেশন যে ফোনগুলো ছিল সেই ক্ষেত্রে ব্যবহার করা হতো। এলটিই লং টার্ম ইভ্যুলেশন হচ্ছে ফোর্থ জেনারেশনের যে মোবাইল ফোনগুলো ছিল সেখানে আবিষ্কৃত করা হতো বা সেখানে হচ্ছে কাজ করত। আর মিমো অর্থাৎ মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট যেটা, সেটা হচ্ছে আমাদের 5 জেনারেশন বা ফিফথ জেনারেশনের যে মোবাইল ফোনগুলো সেখানে কিন্তু ব্যবহার করা হতো। এবার ফাইনালি আমরা একটু কোশ্চেনগুলো দেখি ভাইয়া। দেখো, প্রথমে বলছে এনআইসি কি। এনআইসি হচ্ছে ইন্টারনেট নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। মানে এখানে হচ্ছে অনেকগুলো ডিভাইসকে সংযুক্ত করার জন্য যে কার্ড ব্যবহার করা হয় নেটওয়ার্কিংয়ের জন্য, সেটাই হচ্ছে এনআইসি বলতে বোঝানো হয়। তারপর খ নাম্বারটা দেখেন, বলছে কম্পিউটার নেটওয়ার্কিংয়ের উদ্দেশ্যসমূহ ব্যাখ্যা করো। মানে কম্পিউটারগুলো মিলে একটা নেটওয়ার্কিং কেন তৈরি করে, তার উদ্দেশ্যগুলো আসলে কী কী সেগুলো নিয়ে ব্যাখ্যা করব। তারপরের কোশ্চেনগুলো যদি ভাই আমরা একটু দেখি, দেখো তারপরের কোশ্চেনগুলো একটু দেখার চেষ্টা করো যে সেখানে আসলে কি বলছে। ওকে, যদি আমরা গ নম্বর কোশ্চেনটা দেখি ভাইয়া, দেখো গ নম্বর কোশ্চেনে বলল উদ্দীপকে উল্লেখিত 1 নং স্ট্যান্ডার্ডটি কোন প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়েছে। 1 নং স্ট্যান্ডার্ডটি কিন্তু ছিল ইউটিএমএস অর্থাৎ এটা হচ্ছে থার্ড জেনারেশন বা 3G এর ক্ষেত্রে। তারপরে ঘ নম্বর বলছে উদ্দীপকে উল্লেখিত 2 এবং 3 নং স্ট্যান্ডার্ডগুলো যে যে প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয় তাদের মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। মানে বাংলা কথা আপনাকে বলে দিছে যে যেহেতু 2 নং ব্যবহার করা হয়তো ফোর্থ জেনারেশনের ক্ষেত্রে এবং 3 নং ব্যবহার করা হয়তো হচ্ছে আমাদের ফিফথ জেনারেশনের ক্ষেত্রে, অর্থাৎ 4 জেনারেশন এবং 5 জেনারেশনের যে বিষয়টা আছে সেই বিষয়টাকে আমাদের ব্যাখ্যা করতে বলছে, তাদের মধ্যে তুলনামূলক পার্থক্য আমরা দেখাবো, এই হচ্ছে আমাদের বিষয়টা। এবার দেখেন ভাই, আমরা যদি একটু কোশ্চেনগুলো দেখি যে আসলে কি বলছে, তাহলে এনআইসি মানে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড, এটা তো বুঝতেই পারছেন। এখানে বলছে কম্পিউটার বা অন্যান্য ডিভাইসকে নেটওয়ার্কে যুক্ত করতে একসময় যেই কার্ডটা ব্যবহার করা হতো, যেই ডিভাইস ব্যবহার করা হতো, যে নেটওয়ার্কিং উপকরণ ব্যবহার করা হতো তাকে বলা হয় এনআইসি। তারপরে দেখো 2 নং কোশ্চেনটা বলছে 2 বা ততোধিক কম্পিউটার বা একাধিক কম্পিউটার মিলে একটা কি করে কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করে ভাইয়া। এই নেটওয়ার্ক তৈরি করার উদ্দেশ্যগুলো হচ্ছে বিভিন্ন প্রকার রিসোর্স শেয়ার করা, মানে তথ্যগুলো একে অপরের সাথে শেয়ার করা,
তারপরে কম্পিউটার নেটওয়ার্কিং একটি প্রতিষ্ঠানের কাজ যথাসম্ভব সহজ করে নিয়ে আসে। মূলত যেই পয়েন্টগুলো সেগুলো একটু দেখো। কম্পিউটার নেটওয়ার্কিং আসলে কেন করা হয়, মানে একটা কম্পিউটার আর একটা কম্পিউটারের সাথে নেটওয়ার্কিং সিস্টেম কেন তৈরি করে? ফাইল শেয়ারিংয়ের জন্য, এখানে ফাইল শেয়ার করে। 2 নম্বর দেখো ডেটার নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য, তথ্যগুলো নিরাপদ থাকে, নিরাপত্তা ব্যবস্থাপনা তৈরি করে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে হার্ডওয়্যার এবং সফটওয়্যার শেয়ারিংয়ের জন্য, এখানে হার্ডওয়্যারও শেয়ার করা হয় কম্পিউটার নেটওয়ার্কিংয়ের মাধ্যমে, সফটওয়্যার তো শেয়ার করা হয়, সেটা তো জানোই। 4 নম্বর পয়েন্ট বলছে কম্পিউটারের জায়গা রক্ষার জন্য, মানে তুমি যদি একটা নেটওয়ার্কিং সিস্টেমে নিয়ে আসো, তোমার কম্পিউটারে যে সবসময় সেভ করে রাখতে হবে কোনো তথ্য, সংরক্ষণ করে রাখতে হবে এমন না, তুমি তোমার নেটওয়ার্কের আওতায়ভুক্ত যে কোনো একটা কম্পিউটারে যদি তথ্যগুলো রেখেও দাও, তোমার ল্যাপটপ বা কম্পিউটার থেকে যদি কেটেও যায় তথ্যগুলো, তখন তুমি ওইখান থেকে পূর্ণ উদ্ধার করতে পারবা। তারপর 3 নম্বর বা লাস্ট যে আমাদের পয়েন্টটা, সেটা হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধির জন্য। নেটওয়ার্কিংয়ের মাধ্যমে হচ্ছে কর্মদক্ষতা বৃদ্ধি পায়, এটা তুমি অবশ্যই জানো। একটা কথা কিন্তু আমরা বলি যে 10 মিলে করি কাজ, হারি জুটি নাহিলাজ। কারণ হচ্ছে আপনি একা যেই কাজটা করতে আপনার যেই সময়টা লাগবে, 10 জন মিলে সেই কাজটা করলে কিন্তু সময়টা অনেকটা কমে আসবে। অর্থাৎ বিষয়টা দাঁড়াচ্ছে হচ্ছে আপনি যখন নেটওয়ার্কিং করবেন, মানে ঐক্য তৈরি করবেন কম্পিউটারের ভেতরে আসলে ঐক্যটা, তখন কিন্তু আমাদের কি হবে ভাইয়া, সেই হচ্ছে দক্ষতা বৃদ্ধি পাবে, কাজের যে কোনো কাজের দক্ষতা বৃদ্ধি পেয়ে যাবে। এবার দেখো আমাদের ঘ নম্বর যে কোশ্চেনটা বলছে, তুমি তো বুঝতেই পারছো যে এটা হচ্ছে আমাদের বলছে থার্ড জেনারেশনের যে মোবাইল ফোনগুলো সেই বিষয়ে আলোচনা করছে। দেখো উদ্দীপকে উল্লেখিত 1 নং স্ট্যান্ডার্ডটি হলো ইউএমটিএস, ইউনিভার্সাল মোবাইল টেলিকমিউনিকেশন সিস্টেম, যা তৃতীয় প্রজন্মের বা 3G মোবাইল যোগাযোগ প্রযুক্তির একটি গুরুত্বপূর্ণ নাম। এই স্ট্যান্ডার্ডটি তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনে ব্যবহার করা হয়। দেখেন আমি কিন্তু ওইখান থেকেই আইডেন্টিফাই করলাম যেটা তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলোতে ব্যবহার করা হয়। এবার দেখো এখন তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলোর আসলে বৈশিষ্ট্যগুলো একটু দেখি, যে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনগুলো নেটওয়ার্ক প্রযুক্তি হিসেবে WCDMA অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে উচ্চ গতির ডেটা আদান প্রদান করতে পারে, প্রতি সেকেন্ডে 2 Mbps, মানে 2 মেগাবাইট পার সেকেন্ড স্থানান্তর করতে পারে এটা, এবং মাল্টিমিডিয়া পরিষেবা প্রদান করে। যদিও এটা মানে খুব যে বেশি মানের হয় এমন না। এটি আন্তর্জাতিক রোমিং, এই কথাটা ইম্পর্টেন্ট, আন্তর্জাতিক রোমিং এবং ভিডিও কল সহ সর্বপ্রথম ভিডিও কল শুরুই হয় হচ্ছে তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন থেকে। এটা এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। তারপরে মোট কথা হচ্ছে ইউটিএমএস হলো তৃতীয় প্রজন্মের একটি মূল প্রযুক্তি, যা মোবাইল ইন্টারনেটকে ধীরগতির ডিজিটাল 2G থেকে দ্রুতগতির 3G-তে নিয়ে আসার একমাত্র কারিগর হচ্ছে ইউটিএমএস। এটা হচ্ছে এই জন্য স্ট্যান্ডার্ড ধরা হয় তৃতীয় প্রজন্মের মোবাইল ফোনের জন্য। এবার ভাইয়া যদি আমরা ঘ নম্বর কোশ্চেনটা দেখি, দেখো ঘ নম্বরে যেই বিষয়টা বলছে সেটা হচ্ছে উদ্দীপকে উল্লেখিত 2 নং স্ট্যান্ডার্ডটি হচ্ছে LTE, যা চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনকে নির্দেশ করে, এবং 3 নং যে স্ট্যান্ডার্ডটি ছিল মিমো অর্থাৎ মাল্টিপল ইনপুট মাল্টিপল আউটপুট, এটা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনকে নির্দেশ করে আর কি। এবার চতুর্থ এবং পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের কিছু তুলনামূলক বিশ্লেষণ বা পার্থক্য আমরা দেখব। দেখো ভাইয়া, প্রথমে আমরা যে পার্থক্যের বিষয়গুলো যদি একটু চিন্তা ভাবনা করি, নাম্বার 1 বলছে প্রযুক্তি। চতুর্থ প্রজন্মে LTE এবং ওয়াইফাই ব্যবহার করা হয়। LTE মানে হচ্ছে লং টার্ম ইভ্যালুয়েশন, আর পঞ্চম প্রজন্মে হচ্ছে 5G নিউ রেডিও, ওয়েভ, সাব-6 গিগাহার্টজ, এই যে প্রযুক্তিগুলো এগুলো ব্যবহার করা হয়। সময়কাল মানে চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনগুলো আবিষ্কৃত হয়েছে 2010 থেকে বর্তমান পর্যন্ত। পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনগুলো আবিষ্কার হয়েছে 2020 থেকে ভবিষ্যৎ, মানে এখনও রানিং পঞ্চম প্রজন্ম। এর পরবর্তী প্রজন্ম হয়তো 6 জেনারেশন মোবাইল ফোনগুলো আসবে। ফ্রিকোয়েন্সি দেখো, এটার হচ্ছে 2 থেকে 8 গিগাহার্টজ, আর এটার হচ্ছে 3 থেকে 100 গিগাহার্টজ। তারপরে দেখো ডেটা ট্রান্সফার রেট যদি আমি বলি, এক ডিভাইস থেকে অন্য ডিভাইস, এটা 100 MBPS থেকে 1 GBPS, মানে 100 মেগাবাইট থেকে 1 গিগাবাইট পর্যন্ত প্রতি সেকেন্ডে ট্রান্সফার করতে পারে তথ্যগুলো। আর এটা 1 গিগাবাইট থেকে 10 গিগাবাইট, মানে 1 জিবি থেকে 10 জিবি পর্যন্ত প্রত্যেক সেকেন্ডে ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে এটার স্পিডের তুলনা একটু বোঝার চেষ্টা করো ভাইয়া, কোন লেভেলের তার গতি। তারপর দেখো তথ্যের ধরন। তথ্যের ধরন হচ্ছে এটাতে কথাও বলা যাবে, ডেটা, টেক্সট, ত্রিমাত্রিক, দ্বিমাত্রিক, ছবি, ভিডিও এগুলো পাঠানো যাবে। মানে দ্বিমাত্রিকটা পর্যন্ত পাঠানো ঠিক আছে, ত্রিমাত্রিক হচ্ছে আমাদের পঞ্চম প্রজন্মের ভেতরে কথা এবং ডেটা, টেক্সট, ত্রিমাত্রিক ছবি এবং ভিডিও পাঠানো যাবে। এবং এখানে 3D যে মুভিগুলো আছে সেটা পঞ্চম প্রজন্মের মোবাইলগুলোতে দেখা সম্ভব, বা পঞ্চম প্রজন্মের মোবাইল ফোনের নেটওয়ার্কিংয়ে সম্ভব।
এই হচ্ছে আমাদের বিষয়টা। তারপরে দেখেন আমরা নেক্সট যে বিষয়টা দেখব যে সিগন্যাল এনকোডিং পদ্ধতি। সিগন্যাল এটা কিভাবে পাঠায়, এটা হচ্ছে ওএফডিএম এবং হচ্ছে এটা এলডিপিসি পদ্ধতিতে প্রেরণ করে। ব্যবহৃত সিগন্যালের প্রকৃতি, এটাও ডিজিটাল, এটাও ডিজিটাল। তারপরে চলন্ত অবস্থায় যোগাযোগ করা, এটাও সম্ভব, এটাও সম্ভব। এই হচ্ছে আমাদের তুলনামূলক পার্থক্য। অর্থাৎ তুমি এটা অবশ্যই জানো যে কোনো জেনারেশন থেকে পরের জেনারেশনে গেলে সেটা কিন্তু তুলনামূলক একটু উন্নত লেভেলে হয়ে থাকে। এখন পঞ্চম প্রজন্ম পর্যন্ত যেহেতু ফিক্সড হয়ে আছে, এরপরে যখন আমাদের সিক্স জেনারেশন বা 6G পর্যন্ত ফোনগুলো চলে আসবে, তখন এটা পঞ্চম প্রজন্ম থেকে আরও বেটার হবে। মানে পর্যায়ক্রমিকভাবে এই জেনারেশনগুলো বৃদ্ধি পাবে এবং আমরা এটার বেনিফিট পেতে থাকবো। এই হচ্ছে আমাদের বিষয়টা। তাহলে তুলনামূলক যদি ভাবে বলা যায় তাহলে অবশ্যই পঞ্চম প্রজন্ম চতুর্থ প্রজন্মের মোবাইল ফোন থেকে ভালো হবে। এই হচ্ছে আমাদের দুইটা প্রজন্মের পার্থক্য। আমরা পরবর্তী ভিডিওতে অন্য কোনো একটা বোর্ড কোশ্চেন নিয়ে সমাধান করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।